তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছে। চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে যাই, অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়। আমরা 3-4 গ্রামের লোক গেছিলাম, যাওয়ার পরে উনি বললো যে কি জন্য আসছেন আপনারা এই জায়গায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, 3 গ্রামের মানুষ গিয়েও তার কাছে কোনো লাভ হয়নি। দর্শক, শাহীন হত্যার যে লোমহর্ষ বর্ণনা দিল তার চাচা, সেটা শুনলে হয়তো আপনারা শিউরে উঠবেন। দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম শাহীনের চাচার মুখ থেকে সেই কথাগুলি শুনে আসি। তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। সে শিবির করে কিনা এই বিষয় জানি না, সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। সে প্রথমে ডিবি পরিচয় দিয়ে জামতলা, ঈশ্বরবা জামতলা থেকে উঠাই নেওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে পাই নাই। কমপক্ষে 7 কি 8 দিন পরে তারে পাইছে হলো চুয়াডাঙ্গা থানার ভিতরে। তাকে মারা হয় আর কি। তাকে হলো ওই জায়গায় গুলি করে মারার পরে আমরা যে লাশ পাইছি ওই জায়গায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। ঘটনা এখন ওই রকমই আর কি। ও গেছিল হলো জামতলায়, ওর মা ছিল ঢাকায়। ঢাকা থেকে আসার সময় যে দাঁড়াইছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল যে মা আসতেছে, উঠাই নিয়ে আসবো। কিন্তু দেখা গেল ওই সময় ডিবি পরিচয় দিয়া 2 জন পুলিশ উঠাই নিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজির পরে আর কোনো জায়গায় সন্ধান পাই নাই। লাস্টে 7-8 দিন পরে যে তার লাশ পাইছে, যে আমরা অনেক চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে যাই, অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। লাশ পাইছি 7-8 দিন পরে চুয়াডাঙ্গা জেলায়। হ্যাঁ, না, উনি ওনার কাছে গেছিলাম, আমরা 3-4 গ্রামের লোক গেছিলাম। যাওয়ার পরে উনি বললো যে কি জন্য আসছেন আপনারা এই জায়গায়। তা আমরা বললাম এই ব্যাপার। উনি বললেন না না, ওর কোনো খবরই আমার কাছে না, আপনারা চলে যান বলে আমার ওই যাইতে খেদাই দিছিল আমাদেরকে। ওই যাইতে উনিও খেদাই দিছিল আর কি, যে না এই যায় কোনো ওই ধরনের কোনো কিছু না, আপনারা এই যায় কি জন্য আসছেন, আপনারা চলে যান। না, আমাদের কোনো কিছু বলে আশ্বস্ত করে নাই বা কোনো কিছুই বলেন। সে বলছে যে আমার কাছে নাই, আমিও সন্ধান জানি না। এরপরে আমরা ওই যে চুয়াডাঙ্গা জেলার গোদাগাড়িতে হইলো ওর লাশ পাইলাম, আর 10-12 দিন পরে ওর লাশটা ওই যায় পাইছিলাম। না, এই বিষয়ে আমি কিছু জানি না, সে শিবির করে কিনা এই বিষয়ে জানি না। সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। সে কতটুকু বাচ্চা আর কতটুকু হইলো আপনার শিবির বা দলদারির ভিতরে তেমন কিছু আমার জানা নাই। তার সোহানের 1 ভাই 1 বোন, ওরা 2 ভাই 1 বোন ছিল। এখন ওই 1 ভাই 1 বোন আছে, ওরা ঢাকা। দর্শক, এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখে আসি। এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের বারাসাত আদালত আসামি জিহাদের 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে ঢাকায় এমপির মেয়ের করা মামলায় 3 আসামি আমানুল্লাহ, সেলেস্তি ও তানভীরকে 8 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। আমানুল্লাহ ও জিহাদি কলকাতার নিউটনের ফ্ল্যাটে এমপিকে হত্যার পর মরদেহ খণ্ড করে গুমের উদ্দেশ্যে ট্রলিতে করে বাইরে নিয়ে যান। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইদ আহমেদ রাজা। জনাব সাইদ আহমেদ, আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। এবং প্রথমেই যেই প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে, যেহেতু খুনি হচ্ছে বাংলাদেশি, কিন্তু অপরাধ সংঘটিত হয়েছে আরেকটি দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়াটা আসলে কিভাবে আগাবে? দেখুন, আরেকটা দেশ আর ইন্ডিয়া, এই দুইটা একটু আইনের চোখে ডিফারেন্স জিনিস। কারণ যদি এটা ইন্ডিয়া না হয়ে অন্য কোনো দেশ হতো তাহলে অনেক কমপ্লিকেশন হতো। সিন্স ইন্ডিয়া এবং আমাদের দেশের প্রচলিত আইন এবং ওদের দেশের প্রচলিত আইন অনেকটা সেম এবং কিছু ক্ষেত্রে একেবারে মিরর, মানে দুটো দেশেই একই আইন প্রয়োগ হয়। সো সিন্স এই পার্টিকুলার মার্ডারটা পশ্চিম বাংলার বারাসাত জুরিসডিকশনের আন্ডারে হয়েছে, তো অতএব এই পার্টিকুলার মামলাটা ওইখানেই রুজু হবে এবং ওইখানেই ইনভেস্টিগেশন হবে এবং ওই আইনের আন্ডারেই ট্রায়ালটা হবে। আসামিদের ব্যাপারে যেটা হয়েছে যে এখনো ইনভেস্টিগেশনের কোয়াইট এ প্রাইমারি স্টেজ। বাংলাদেশ থেকে যদি কনস্পিরেসির কোনো উপাদান কোনো আসামি বা কোনো সাসপেক্টের উপর পাওয়া যায়, তখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আন্ডারে সেই বন্দি এবং সাসপেক্টেডদের ইন্ডিয়াতে যে রেগুলার কেসটা ফাইল হয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, সেই কেসে ওদের অ্যাপিয়ার করানো হবে এবং সেখানেই ট্রায়ালটা হবে। জি, এক্ষেত্রে আপনি কি মনে করছেন যে দুই দেশের কোনো সম্পর্কে প্রভাব পড়তে পারে কিনা? না, দেখেন, এখানে তো কোনো সম্পর্কের কোনো জিনিস না।
সেটা হচ্ছে যে আজকে আমরা এটা একটু টকড অ্যাবাউট বিষয় হয়েছে, যিনি মারা গেছেন ভিকটিমটা একজন মেম্বার অফ পার্লামেন্ট। বাংলাদেশে যদি যে কোনো লোক ইন্ডিয়াতে ঘুরতেও গেল, তারপর ওইখানে ওনার একটা কোনো সিচুয়েশন হলো এবং সেইখানে মার্ডার মানে 302 অ্যালিগেশন চলে আসলো, তাহলে এইটা যে প্রচলিত আইনে হবে, এই পার্টিকুলার আনার সাহেবের নিহত বা মৃত আনার সাহেবের ট্রায়ালটাও ঠিক সেম প্রসেসে হবে। বাংলাদেশ থেকে আসামি ইন্ডিয়ায় যাওয়া এটা কিন্তু নতুন কোনো বিষয় না। আমরা যারা ইন্ডিয়ায় পড়াশোনা করেছি তখনও ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে বাংলাদেশি স্টুডেন্টদের এগেনস্টে ক্রিমিনাল চার্জ ছিল এবং অনেকের কাছে আবার ওইখানে বিয়ে করা এবং মহিলাদের এগেনস্টে নারী নির্যাতনের মামলাও বাংলাদেশি স্টুডেন্টদের ছিল। ওরা কিন্তু এই দেশ থেকে ওই দেশে গেছে, অ্যাপিয়ার করেছে, ট্রায়াল ফেস করেছে, কেউ খালাস হয়েছে, কেউ আবার সাজা খেতে বের হয়েছে। অনেক ক্ষেত্রেই এই ধরনের কেসগুলো যেগুলো পিটি অফেন্স, ছোট অফেন্স থাকে, সেখানে কম্প্রোমাইজ করে ওরা দেশে চলে এসছে। এটা আমি ব্যক্তিগতভাবে অনেক এরকম মামলার রেফারেন্স জানি। সিন্স এই পার্টিকুলার ঘটনাটা একটা ইউনিক ঘটনা, 12 তারিখে উনি ইন্ডিয়ায় যান, একটা ফ্ল্যাটে থাকেন, তারপর ইন্ডিয়ান সরকার একসময় বলা হয় দ্য মার্ডার টুক প্লেস এবং ইনক্রিমিনেটিং অনেক আর্টিকেল এবং এই মামলার অনেক তথ্য উপাত্ত ওনারা আস্তে আস্তে মিডিয়ার সামনে আনতে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে ইন্ডিয়ান একজনকে ওনারা অ্যারেস্ট করেছেন এবং 12 দিনের রিমান্ডে নিয়েছেন। দ্যাট মিনস যে এই ট্রায়ালটা ইন্ডিয়াতেই হতে হবে, কারণ বাংলাদেশে যদি তর্কের খাতিরেও বলি অ্যাজ এ লয়ার, যে বাংলাদেশে ওনার মেয়ে যেই মামলাটা করেছেন সেই মামলায় যদি 302 চার্জ আছে, যেই লোকটা আজকে অ্যারেস্ট হয়েছেন এবং যার সিসিটিভি বা ডিজিটাল ফুটেজ পাওয়া গেছে, তাকে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে ওকে কিন্তু সাজা দেওয়া যাবে না। কিন্তু যদি এই মামলার রেফারেন্সে বাংলাদেশের কেউ পরিকল্পনাকারী এবং হত্যা পার্টিসিপেটকারী থাকে, তাহলে বাংলাদেশ সরকার ইন্ডিয়ান কোর্টের আদেশ অনুযায়ী ওনাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিতে পারেন। জি, এক্ষেত্রে সাইদ আহমেদ, আপনি কি কোনো প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ দেখছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জি, আমি অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন ধরুন, এই ইন্ডিয়ায় একটা ট্রায়াল যেভাবে চলে, বাংলাদেশে যেভাবে ট্রায়ালটা চলে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ইন্ডিয়ায় এই ধরনের ক্লুলেস মার্ডারগুলোতে যদিও এখন পর্যন্ত যাদের ধরা হচ্ছে সবাই কিন্তু আইনের কাছে এবং আইনের চোখে ওনারা কিন্তু সন্দেহভাজন। ওনারা কিন্তু কেউ এরকম না যে বলতে পারবো যে এই লোকটা পার্টিকুলার সার্টেনলি করেছে। সো এই ক্লুলেস মার্ডারগুলোতে ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা ইনভেস্টিগেশন। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্য কোথাও শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।